কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম। বলতে লজ্জা নেই, একরকম আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে। আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা আয়না। গল্পের সূত্রধর নীল, গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে আয়না। মাস তিনেক আগে সন্ধ্যার পর বউবাজার স্ট্রিটে একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গায় সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার, আলমারিতে সেই গুদাম ভর্তি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দৌড় বন্ধ করে দিল। বলল, কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে দিল। কার্তিক মাসের শেষে এমন বদরসিক বৃষ্টি আর দেখেছ? বন্ধু সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত ধরে টেনে বসালো, একটু ধমকে সুরেই বলল, এসেই তো যাই যাই করছো। 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন? তারপর হেসে নরম গলায় বলল, বসো আর একটু। মন মেজাজ খুব খারাপ। যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখবো কে জানে। বললাম, তোমার গলায় সত্যিই বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের এলো বোধহয় একজন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তাঁর দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স বছর 40-42 হবে। লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিনও। গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোচানো না ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে দেখে যেন একটু অপ্রসন্নই মনে হলো। সরোজ গম্ভীর স্বরে বলল, বসো নিরঞ্জন। এই বৃষ্টি বাদলের দিনও বেরিয়েছ? এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থাতেই দেখেছিলাম, কিন্তু সরোজের ওই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন। যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনই এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করেছেন তেমনই ভঙ্গিতে বললেন, হ্যাঁ বেরিয়েছি। কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না? আমার এদিকে কাজ ছিল তাই বেরিয়েছি। সরোজ একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ বেশ করেছো, দরকার থাকলে তো বেরোতেই হবে। আমরা কি বেরোই না নাকি? বসো বসো, ভালো করে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না।
মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন। যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন, সে আয়না কোথায়? বিক্রি হয়ে গেছে? সরোজ তার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি ঠিক এই কথাই জিজ্ঞেস করবে। তুমি এর জন্যই এসেছো। এর জন্যই এসছি? আশ্চর্য তোমাদের ধারণা। আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা বিক্রি হলো কি না তা জিজ্ঞেস করবো না? সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করলো, আমি কি বলেছি দোষের? চড়ছো কেন এত? সত্যিই তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন 1000বার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখন বিক্রি করতে পারিনি। ভেবো না, দরদাম হচ্ছে, একদিন বিক্রি হয়ে যাবে। আমার কি ভাবার আছে? বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন। ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর। আগেকার আমলের বাম টিকে তৈরি, কালো পালিশ। আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করিনি, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এই জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে, তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম। বলতে লজ্জা নেই, একরকম আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? আমি সরোজকর কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, নিরঞ্জন। ভদ্রলোক এবার ফিরে তাকালেন। সরোজ ধমকের ভঙ্গিতে বলল, বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন। বড়নগর তো আর এখানে নয়, যেতেও তো সময় লাগবে। যাও এবার। ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন, হ্যাঁ যাই যাই, সত্যি রাত হয়ে গেছে, আমি মোটে খেয়াল করিনি। তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন, সরোজ, বলো। তুমি বরং আয়নাটা আমাকেই ফেরত দাও, আমি ওটাকে বাড়ি নিয়েই রাখি, সেই আসতে তো আমাকে হবেই। তিনি একটু হাসলেন। সে হাসি যেমন করুণ তেমনই বিষণ্ণ। সরোজ বলল, কি যা তা বলছো? এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন। শিগগিরই যাও। বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? দুজন পালিশওয়ালা ভিতরের দিকে বসে কি কাজ করছিল। সরোজ আমার কথা জবাব না দিয়ে তাদের ধমকে উঠল, আচ্ছা ফটিক, মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি যে টেবিলটার সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো? আমার কথা গ্রাহ্য হয় না নাকি? পালিশওয়ালাদের একজন বলল, আগে ছোটো কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন বলে তাই বাইরে বার করে পালিশ টালিশ করে রেখেছি। কই, তিনি তো আর এলেন না। দ্বিতীয় পালিশওয়ালাটি বলল, খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কি না, নাকি বেনে পুকুরের মধুবাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে। কি যাতা বাজে কথা বলছো? নিজেদের কাজ করো তো। আমাদের ধমকান আর যাই করেন ছোটো কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন। কাউকে বিনি পয়সায় বিলিয়েও যদি দিতে হয় তাও দিন আপনি, নইলে কবে যে আবার কি ঘটবে। সরোজ বাধা দিয়ে বলল, ফের ওইসব কথা।
তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ব্যাপারটা বড়ই দুঃখের। নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেই না শোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না। হঠাৎ কেন এমন হলো? ঠিক হঠাৎ একদিনে হয়নি, আর একটা কারণেই যে অমন হয়েছে তাও আমার মনে হয় না। তবু শেষের ঘটনা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়। কিন্তু তোমাকে গোড়া থেকে না বলে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল। নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাস্তুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম। আমি বছর 2 যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাশ করে। মেসোমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি। তার ইচ্ছে ছিল নিরঞ্জন ল পড়ে। কলেজে ভর্তিও হয়েছিল, কিন্তু মাস 2 বাদেই ছেড়ে দিল। বলল ধুর, ভালো লাগলো না। এই নিয়ে মেসোমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটিও হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়। তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন। একটা কড়া কথা বলে 3 বার পিঠে গিয়ে হাত বুলোতেন। কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নিরুর এক পিসেমশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল। নিরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন। বিরাজবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি ভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নিরু তার মন্ত্রশিষ্য হলো। তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে। খরচটা পিসেমশাই জোগান। কিছুদিন মেসোমশাই রাগ করে অভিমান করে রইলেন। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জোর নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী। তাকে দেখে নিরঞ্জনের নিজেরও মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্দামতা কমে এলো। আমরা বললাম সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেসোমশাই খুব নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলুম মীরা বৌদিই দায়ী। কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র 2টি পেগ খেয়ে বাড়ি ফিরেছিলেন। তার জন্যে মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিয়েছেন। রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাধ্যসাধ্যি করেও বউয়ের মন ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেসোমশাই দুজনেই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন। বছর 5 বাদে মেসোমশাইও চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নাম নেই। ওই সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম। নিরঞ্জন আসেনি। মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন, সরোজবাবু, বাবা আমাকে শুধু বাড়িঘর দেখেই বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন তা দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলেছিল, ও কথা কেন বলছেন মীরাদি? রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তার তো সবই আছে। মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভেতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো
আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরও বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়িঘর, বিষয় সম্পত্তি সব খোয়ালো। দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালো না। আমি জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না। মীরা বৌদি রাগ করে বাপের বাড়ি ছিলেন। ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়ার তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে। বাকি আছে ড্রেসিং টেবিলটা, তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের ওপর মাথা গুঁজে রইলেন। বললেন, আমাকে না বেচে তুমি আমার এই বাবার দেয়া এই টেবিল বিক্রি করতে পারবে না। তার দেয়া একটা জিনিসও আমি রাখতে পারবো না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বড়নগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়। সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ও সেবার মাস 6 ভুগেছিল। মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদির সেবা শুশ্রূষা। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল, আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলো দিব্যি বিক্রি করছো। আয়নাটা কি গয়নাগুলোর চেয়ে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন, তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাঘাটি তিনি বেশি পরতেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন। এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন। কি দেখতেন, কি ভাবতেন তিনিই জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি, সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরও শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিলেন, এর মদ ধরলে আর বাঁচবে না। অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছি, আর অত্যাচার করলে সইবে না। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত। কিন্তু উঠলে কি হবে? আর সেই অর্থও ছিল না, সামর্থ্যও ছিল না। মৃদু মোলায়েম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে এ সময় ভাঙের শরবত করে দিতেন। নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্যে সেজে গুজে স্বামীর কাছে গল্প করতে বসতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হলো। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন। একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরিই পেল। চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রাচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না। মীরা বৌদি স্মিত চোখে চুপ করে রইলেন। বছরখানেক ভালোই কাটল, কিন্তু তারপর তার সেই সুখ বেশি দিন সইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল। মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জনের চোখে পড়ল। আমি সেই মেয়েটাকে দেখেছি। দেখতে কালো, রোগা, ঢ্যাঙা চেহারা। তার মধ্যে নিরঞ্জন কি যে দেখেছে সেই জানে। আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না। রেখাকে নিয়ে বেড়াতে বেরোয়, সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলে। সত্যি বলতে কি,
মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মদেই খুশি থাকত। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো, তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি আর সইতে পারছি না। কিন্তু এখন তিনি টের পেলেন মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরও কটু। এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল যে আমার যা খুশি তাই করব, আমি বিয়ে করব রেখাকে, আমি ছেলে মেয়ে চাই, তোমার দ্বারা তো আর হবে না। প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারো সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন অফিস থেকে সেদিনও খুব রাত করেই ফিরে এসেছিল। এসে দেখে শোবার ঘরে দরজা বন্ধ। অনেক অনুনয়ে বিনয়ে রাগারাগির পরও দরজার পাট না খুলতে পেরে রাত্রির জন্য নিরঞ্জনকে মায়ের ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলে দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন। তার পায়ের গয়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। এই দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠল। বাপমা মরা সুলতা নামে এক 14-15 বছরের একটি ভাইজি তার কাছে থাকত। সে অজ্ঞান হয়ে যায়। তারপর যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ওই বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেলবেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার জন্য যেই দরজায় ঠেলে ভিতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আরেকদিন সন্ধ্যার একটু আগে মাসিমাই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল আঁচড়াবার শব্দ শুনতে পেলেন। এমন কিছু নতুন নয়। যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম। বললাম, কবে দোকান থেকে ফিরে এসে দেখব মীরা বৌদি তোমার সঙ্গে বসে বসে গল্প করছেন। আমার স্ত্রী রাগ করে বলল, তাকে নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না। আমি একটু সপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি, এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় এই কাজ করতে গেলেন কেন? নিরঞ্জনকে বাধা দেওয়ার আর কি কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এই দোকানে এলো। এই কথা সে কথার পর হঠাৎ বলল মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করে দিতে চায়। তার কথা শুনে আমি তো অবাক। এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে। আয়নাটা কত ভালোবাসতেন বৌদি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন। তার কাছে শুনলুম নিরঞ্জন নাকি রাত্রে আলো জেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন। বললেন, এখন তো টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না। মাসিমা ঘুরিয়ে ফিরে টেবিলটা নিয়ে আসার জন্যে আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল। কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে? আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো। কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসে নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে।
ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না। বলল, ঘর থেকে কেন দেবে? বিক্রি হয়ে গেলে তারপর নয় দিও। দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসতে লাগলো। জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজ এক প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর নিলেন, বললেন, নিরুর এবার একটা বিয়ে টিয়ে দে। কথাটাই আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেলেন, তাও সাধারণ মৃত্যু নয়, আর আর এরই মধ্যে মাসিমার ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, একা এক ঘরে থাকতে বোধহয় ভয় হয়, সারা রাত ঘুমোয় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতেও রাজি হয় না। বিয়ে দেওয়া ছাড়া আর কি গতি আছে বল? ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকেই একটু বুঝিয়ে বল। এরপর সত্যিই আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বোধহয় দুর্ঘটনার সব কথাই শুনেছেন। মেয়েটি ঘাড় নাড়ল। মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। তা হয় না। কেন? আপনিও কি ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, না, ভূত নয়, ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি। আমার বন্ধু তার কাহিনী শেষ করল। আমি চুপ করে বসে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকেই রোজ আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি কিছুতেই মারালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতন হব? তবুও বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সেই আয়নাটার, আর কি হলো নিরঞ্জনের? আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের তলায় কাটা পড়েছে একজন ভদ্রলোক। নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে। কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ। শুনলেন আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা আয়না। গল্পের সূত্রধর নীল, গল্প পাঠে সুমন। সরোজের চরিত্রে নীল, মীরা বৌদির চরিত্রে পৌতুষা, মাসিমার চরিত্রে রাই, নিরঞ্জনের চরিত্রে অনির্বাণ, মল্লিকা ও রেখার চরিত্রে মেঘা, অন্যান্য চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল, সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।